দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে শুক্রবারে 7 দিন মানেই সংসারের গল্প এবং বলা হয় সংসারের একটা ধর্ম আছে আবার সংসারের একটা বিজ্ঞানও আছে কিন্তু সেই বিজ্ঞানটা কেমন বিশেষ করে একজন কৃষি বিজ্ঞানী তার সংসারটা কেমন একই সঙ্গে তার স্ত্রী যদি হন কৃষির শিক্ষক অর্থাৎ দুজন মানুষই যদি কৃষির সঙ্গে থাকেন কর্মসূত্রে তাদের সংসারটা কেমন হয় বিশেষ করে যখন আমরা বলি কৃষি নির্ভর বাংলাদেশ এসব প্রশ্নের উত্তর আজকে জানবো আমাদের সঙ্গে আছেন একটি শিক্ষক দম্পতি তারা দুজনই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের সঙ্গে আছেন কৃষি বিজ্ঞানী ডক্টর মির্জা হাসানুজ্জামান স্যার স্বাগত এবং আছেন তার সহধর্মিনী তিনিও একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কামরুন নাহার এবং আমি আরেকটু পরিচয় করিয়ে দিই ডক্টর হাসানুজ্জামান তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরীক্ষক এবং বিশেষজ্ঞ সদস্য এছাড়া জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন যেটা দিয়ে শুরু করলাম যে সংসারে যেমন ধর্ম থাকে সংসারের বিজ্ঞানও থাকে আসলে আছে কিনা স্যার জি অবশ্যই আছে সবকিছুর মূলেই তো আসলে বিজ্ঞান ছাড়া কোনো কিছুই আসলে চলে না তো আমরা চিন্তা করি আমরা যে চলাফেরা করি এটাও তো আসলে এক ধরনের বিজ্ঞান তো এখন আমাদের বিজ্ঞান এবং আমাদের চালচলন আমাদের পারিপার্শ্বিকতা সবকিছু যত সুন্দরভাবে আমরা মানে ম্যানেজ করতে পারবো ততই আমাদের জীবন সুন্দর হবে এবং আমরা তত ভালোভাবে বাঁচতে পারবো আপনি মানে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর পর্যন্ত যত কিছুই করি না কেন সবকিছুর মূলেই তো আমাদের একটা বিজ্ঞান আপনার তাই মনে হয় যে সংসার আসলে একটা বিজ্ঞানের বিষয় বিজ্ঞান এবং অবশ্যই আমরা যেহেতু মানুষ সাথে আবেগ আচ্ছা রাইট দুটো সমন্বয় আসলে কিন্তু বিজ্ঞান কি আবেগের বাইরে কিছু আবেগের বাইরে না আপনারা দুজনে একই প্রতিষ্ঠানে পড়ান মানে আপনাদের পরিচয় সূত্র কি এটাই না অনেকেই তাই মনে করে বা যেহেতু একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি আমরা একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন হ্যাঁ একই প্রতিষ্ঠানে ইউনিভার্সিটি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করেছি আচ্ছা মানে যেখানে পড়েছেন সেখানেই পড়াচ্ছেন ওকে এবং তার বাবাও কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন আচ্ছা উনি গত 2 বছর আগে অবসর মানে শ্বশুর আপনার সহকর্মী ছিলেন সহকর্মী ছিলেন আমার খুবই প্রিয় একজন শিক্ষক ছিলেন খুবই প্রিয় একজন শিক্ষক ছিলেন তো আমরা শুনতাম যে স্যারের মেয়ে এখানে পড়ে তো সেটা তখন আমরা প্রায় আমার পড়াশোনা প্রায় শেষ আর কি আমি যখন ফাইনাল ইয়ারে পড়ি তখন তারা ভর্তি হয়েছে তখন তো আমি শুনি যে স্যারের মেয়ে পড়াশোনা করছে এবং খুব ভালো করছে আর কি সো ব্রিলিয়ান্ট তো বাস তো কখনো খুব একটা দেখা হয়েছে বা কখনো বা দেখেছি তা না নাম শুনেছি তো যখন আমি জয়েন করলাম আমার পড়াশোনা শেষে মাস্টার্স পড়াকালীন সময়ে আমার চাকরি হয়ে যায় আমি লেকচারার হিসেবে জয়েন করি তো তারও প্রায় 6 মাস পরে আমার এই এক শিক্ষক উনি আসলে ওইরকম একটা প্রপোজাল নিয়ে আসেন যে তখন সে কিন্তু সেও ফাইনাল ইয়ারে উঠে গেছে এর মধ্যে শেষের পথে তার পড়াশোনা মানে আন্ডার গ্রাজুয়েট প্রায় শেষের পথে তখন আমারই আরেক প্রিয় শিক্ষক উনি বললেন যে এরকম প্রপোজাল মানে উনি নিজেই দিলেন আর কি আসলে প্রপোজাল কোত্থেকে আসছে আমি জানি না তো আমি আসলে ওই সময় খুব একটা প্রস্তুত না আসলে কারণ কেবলই চাকরিতে জয়েন করলাম আমাদের পরিবারও প্রস্তুত না যেহেতু আমার রেজাল্ট ভালো হচ্ছিল সো ওটারই তাদের একটা আতঙ্ক ছিল যে হ্যাঁ যে পড়াশোনাটা ব্যাঘাত ঘটবে জি 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 তো স্যার আমার মানে স্যার নিজে থেকেই মানে চিন্তা করেছে যে যেহেতু আমি ভালো করছিলাম আর সে তো অবশ্যই ব্রিলিয়ান্ট তো এরকম হতে পারে কি না তো তখন থেকেই আর কি তখন আমি আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না পরে বাবা মাকে জানালাম তো বাবা মা সব কিছু চিন্তা করে বললেন যে হ্যাঁ আমাদের কোনো সমস্যা নেই আমরা খুব খুশি আর কি যদি এরকম কিছু হয় তখন আসলে আমি ওখানে বললাম যে না ঠিক আছে তাহলে এরকম হতে পারে মজার বিষয় হচ্ছে এই আলাপটা আসা এবং আক্ট হয়ে যাওয়া এটা সময় 7 দিন ছিল আচ্ছা ও খুবই অল্প সাডেনলি একেবারে মানে আক্ট হওয়ার আগে আপনারা পরস্পরকে দেখেছেন হ্যাঁ দেখেছি আমি তো কয়েকবার ওকে দেখেছি আর পরে তো জানি যে সুকুব এবং সে তো অসম্ভব ভালো ফলাফল তার আর কি তো যার ফলে আমারও যেহেতু ফলাফল ভালোই ছিল তো যার ফলে একটা ফ্যাসিনেশন কিন্তু ছিলই যে না ব্রিলিয়ান্ট বা আমার সাথে একসাথে কাজ করতে পারবে ওইরকম একজন মানে যদি জীবনসঙ্গী পাওয়া যায় তাহলে খুবই ভালো হবে আমার জন্য তো অনেক কিছু মানে চিন্তা করে মানে ভাবলাম যে না এটা হতে পারে আমার জন্য ভালো হবে আর কি সেটা মনে হয়েছে কিন্তু তখনও বিয়ে করব বা ওই সময়টায়
সেরকম মানে ওইরকম প্ল্যান ছিল না। তো এটা কি একদম বিয়ের দিনের ছবি? এটা হ্যাঁ বিয়ের দিন না ঠিক, এটা বিয়ের দিন, হ্যাঁ এটা আক্তের দিন। আচ্ছা আচ্ছা, মানে আক্ত হলো যেদিন সেদিনই বিয়েটা হয়ে গেল। হ্যাঁ, এটা যদিও বলা এখানে লেখা আছে 22 আমাদের বিয়ে হয়েছে আসলে 21 জুলাই আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা 21 জুলাই, হ্যাঁ 21 জুলাই, এটা 22 জুলাই মানে 21 জুলাই রাতের ছবি। আচ্ছা আচ্ছা, এই ঝটপট হয়ে গেল জিনিসটা, তখন মানে কেমন লাগছিল? তখন তো আপনি জাস্ট মানে স্টুডেন্ট তখনও। আসলে এখন আমাদের বিয়ের তো এবছর 18তে পড়বে, দেড় যুগ। তো এখন যদি ভাবি যে ওই সময়ের কথা, মানে হাসিও পায়। মানে আসলে যেমন আমি বলছিলাম, আমি পরীক্ষা ছিল, আমি পড়ছিলাম, তো আমার বাবা মা এসে বললো যে এই আমাদের ওই স্যার কিন্তু ওই কথাটা বললো। আমি জাস্ট বই মুখ থেকে তাকালাম, ও হাসান স্যার। আচ্ছা, ততক্ষণে আপনি তার নাম জানেন? হ্যাঁ, যেহেতু আমাদের শিক্ষক অলরেডি উনি। আচ্ছা আচ্ছা। এবং ওনার আমি ও হাসান স্যার, তাহলে কোনো সমস্যা নেই। তারপর আমি আবার বই পড়ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে দ্বিতীয়বার চিন্তা করার প্রয়োজন হয় নাই। আর আরেকটা জিনিস আমি বলি যে ও যেরকম বলল যে আমার ভালো রেজাল্ট ছিল, যে ভবিষ্যতে কাজের সঙ্গী হব, আমার পরিবার থেকে যেটা আমি ফিল করি এখন, যে ও কিন্তু অসাধারণ একজন মানুষ, সেটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এবং একবারও ওর ইমেজটা আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে একদম ছাত্র জীবন থেকে এমন ছিল, আমরা যেরকম নাম শুনতাম যে হাসান ভাই এটা, হাসান ভাই নোট সবাই পড়ে, এরকম। তো ওর আমরা সামনাসামনি কখনো কথা হয়নি, কিন্তু আমাদের সিনিয়র আপুরা ভাইয়ারা ওদের কাছ থেকে অনেক গল্প শুনতাম। তো ওর আসলে ইমেজটা ভালো মানুষ হিসেবে এত বেশি সুপরিচিত ছিল সে। আমার পরিবার কিন্তু ওদের পরিবারের সদস্য বা কি করে ওটার কিন্তু ভাবে নাই খুব একটা, যে একজন ভালো মানুষ, আমার মেয়ে এখানে ভালো থাকবে। মানে হাসান ভাই তখন হাসানে পরিণত হলো। আমরা নাম শুনতাম, প্রচুর গল্প শুনতাম, আমাদের সিনিয়র আপুরা ভাইরা করতো, আর ওর নোটস গুলো সব জুনিয়ররা পড়তো। আচ্ছা আচ্ছা, না ইউনিভার্সিটিতে এটা থাকে, দুই একজন এরকম থাকে যারা ছাত্র জীবনে আলোকিত হয়ে যান, এবং নোটের যখন ব্যাপার থাকে তখন এটা একটা তার মধ্যে ক্রেজ তৈরি হয়। উনি ছাত্র জীবন থেকে খুব সুপরিচিত ছিলেন, উনি সবাইকে সাহায্য করতেন, লাইব্রেরিতে বসে জুনিয়র যে ছাত্রীরা তাদেরকে পড়াতেন। আচ্ছা, ছাত্র থাকা অবস্থায় এটা করতেন? ছাত্র থাকা অবস্থায়, মানে ওটা সবাই যে ওনার কাছে গেলে এই সমস্যাটার সমাধান পাওয়া যাবে এরকম ছিল। তো দেখা যেত যে পড়তে বসে গেছে, আমরা লাইব্রেরিতে গেলাম, তো দেখছি যে এরকম দল বেঁধে ওনার কাছে পড়ছে, আমরা দূর থেকে এরকম দেখতাম, আমরা অনেক জুনিয়র ছিলাম তখন, মাত্র ভর্তি হয়েছি এরকম। তো ছাত্র জীবন থেকেই ওর নোটসগুলো জুনিয়র সবাই পড়তো। তো এভাবে উনি সুপরিচিত ছিলেন, ভালো মানুষ হিসেবে সবাইকে সাহায্য করতেন। ধরেন ইউনিভার্সিটিতে খুব ভালো ছাত্র, হেল্পফুল, সব ঠিক আছে, সংসারে কেমন? সংসারে অনেক হেল্পফুল। আমার যখন বিয়ে হয় আমি জাস্ট অনার্স পাশ করলাম, তারপরে তোর বাসায় গিয়ে উঠলাম। তো তখন আমি আসলে যেমন হয় মায়েরা, যে কিচ্ছু করতে হবে না, শুধু বসে বসে পড়ো, ওরকম ছিল আমার বাসাটা আসলে। আর কিন্তু ওখানে গিয়ে প্রতিটা জিনিসও আমাকে শিখিয়েছে। ভাত রান্না করা, উনি খুবই ভালো রান্না করতে পারে। আপনি অলরাউন্ডার? হ্যাঁ, অলরাউন্ডার অফকোর্স। আপনি থাই, চাইনিজ, বাংলা, আপনি কি চান? মানে আপনি এত রান্না শিখলেন কোথা থেকে? না, রান্না আসলে জীবনে কোনো কিছু আসলে শিখতে হয় না, আপনার প্রয়োজন আপনাকে ঠিক করে দেয়। আমার মায়ের সাথে আমার খুব মানে ঘনিষ্ঠতা ছিল। তো আসলে ছোটবেলা থেকেই মায়ের কাজে আমি হেল্প করতাম। মা কি আছেন? সব না, উনি নাই, উনি 2014-তে মারা গেছেন। তো যার ফলে এতটাই মানে আপন ছিলাম যে মায়ের সব কাজ আমি করতাম, পারলে না পারলেও মায়ের সাথে সাথে থেকে দেখতাম যে উনি কি করেন। আচ্ছা আচ্ছা। তো আমার প্রথম দিকটা তো গ্রামেই কেটেছে। তো আপনার ভাই বোন কয়জন? আমরা 2 ভাই 1 বোন। আচ্ছা। তো গ্রামে যখন ছিলাম তখন দেখতাম মা কিভাবে রান্না করে, ওনার স্পেশাল কি টেকনিক। তো তখন যখন নতুন বাসা নিলাম, তখন একা একা থাকি, তখন আস্তে আস্তে রান্না আরো করতে হতো, প্রয়োজনের তাগিদে। আর জীবনের সবচেয়ে মানে খুব গুরুত্বপূর্ণ সময় কেটেছে আমার দেশের বাইরেও। তো দেশের বাইরেও আমি একাই ছিলাম বলতে গেলে,
1 বছর আমি আর ও একসঙ্গে ছিলাম, আর বাকি সময়টা আমি একাই ছিলাম। তো ওখানে তো নিজেই রান্না করতে হয়েছে। তো যেহেতু ওই যে বললেন বিজ্ঞান জীবনের সাথে যুক্ত, তো রান্না করা তো একটা বিজ্ঞান, তো নিজে এক্সপেরিমেন্ট করতাম আর কি। তো এক্সপেরিমেন্ট করতে করতে ভাবলাম যে রান্নাতে এমন কিছু না, আমরা যে এক্সপেরিমেন্ট করি ওইটা রান্নাও এক ধরনের এক্সপেরিমেন্ট। তো নিজের মতো করে চালাতাম, লবণটা বেশি না হলেই হয়। তো যার ফলে রান্না ভালো করি সেটা বলা যাবে না, তবে আমি এনজয় করি, আমি খেতেও পছন্দ করি, আমি রান্না করতে পছন্দ করি। আমি মনে হয় যেন এটা একটা আর্ট। সো আমি কখনই মনে করি না যে এটা মানে একটা কাজ, এটা মানে জীবনেরই একটা অংশ। এখনো ঘরে রান্না করেন? খুব একটা এখন আর পারি না, কারণ এখন যে গেস্ট আসলে, কারণ ও সবাইকে খাওয়াতে অনেক পছন্দ করে। আমরা আসলে হই হুল্লোড় আনন্দ, ছাত্ররা আসবে, আমাদের রিলেটিভসরা আসবে, পাড়াপ্রতি আশেপাশের মানুষ আসবে, তো আড্ডা ওটা আমরা পছন্দ করি। তো ওই সময় ও তুমি আসো বিশেষ প্রয়োজনে, এমনকি আমি আমার অফিস রুমে অনেক সময় রান্না করি। ছাত্ররা থাকে তো ছোট মানে ঝটপট কিছু করতে হলে সেখানেও আমার ব্যবস্থা আছে। তো কারণ আমরা চিন্তা করি মানে আসলে আমাদের ব্যস্ত সময়, আসলে তো ব্যস্ত সময়ের মধ্যে আমরা কিভাবে আসলে একটু অন্যরকম করতে পারি, সময়টাকে কিভাবে সর্বোচ্চ কাজে লাগানো ঠিক না, আসলে এনজয় করা। আমি সবসময় বলি যে এনজয় করা, আসলে কাজে তো লাগাই, সবাই কাজে লাগায় আসলে। রাইট, মানে এনজয় করতে পারাটা, সময়কে এনজয় করতে পারাটাও একটা আসলে এক্স্যাক্টলি, দিস ইজ ভেরি সেটা খুব জরুরি, খুবই জরুরি আসলে। ধরেন আপনাদের যে ক্যাম্পাসটা কৃষি ইউনিভার্সিটি খুবই সুন্দর, এবং ওই জায়গাটা ঢুকলে এমনিতে মন ভালো হয়ে যায়। ফলে আপনি যে বলেন এনজয় করা, একটা পরিবেশে কিন্তু মানুষকে এনজয় করতে কি করে অনুপ্রাণিত করে আসলে। ফলে এটা আপনাদের একটা বাড়তি কি বলা যায়, এটা বাড়তি সুযোগ আসলে। না সত্যি খুবই ভালো লাগে যখন আমার বাসা থেকে একদম আমার পুকুর একদম ফিল দেখা যায়। আমরা মাঝে মাঝে বসে যখন চা খাই ওখানে বসে, বারান্দায় বসে বসে মনে হয় যেন আমরা খুব ভালো আছি। এবং বৃষ্টি যদি পড়ে, বৃষ্টি পড়লে তো আরো ভালো লাগে, সমস্ত ক্লান্তি আসলে দূর হয়ে যায়। আমরা তো খুব ব্যস্ত থাকি আসলে, তো অল্প সময় হলেও আমরা মানে আমরা নিজেরা আমাদের ছাত্রছাত্রীদের নিয়েও আমরা অনেক সময় ছোটখাটো পার্টি করি, আনন্দ করি, আমরা খুব এনজয় করি। বেড়াতে গেলেও আমরা অনেক সময় দেখা গেছে যে আমাদের ছাত্রছাত্রী নিয়ে যায় একসঙ্গে, দল বেঁধে গেলে পরে খুব ভালো লাগে। মানে সময় কতটুকু সেটা ইম্পর্টেন্ট না, সময়টা কতটুকু প্রেসাইজলি আমি ইউজ করলাম, কত সুন্দরভাবে ব্যবহার করলাম, ইফেক্টিভলি ব্যবহার করলাম, সেটা ইম্পর্টেন্ট। আমি কিন্তু খুব বেশি সময় পাই না, কিন্তু আমি সারাদিন পাওয়ার কথা না, আপনার যে কাজ, আপনাদের দুজনের সারাদিন শুধু আমাদের কাজ, আমার কাজ কিন্তু শুধু শিক্ষকতা না, আমার গবেষণা, ছাত্রদের নিয়ে থাকা, লেখালেখি, সম্পাদনা, অন্যান্য সামাজিক পারিবারিক কাজ, এর মধ্যে খুব কম সময় আমরা পাই। রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার আপনি পরীক্ষক, অবশ্যই খাতা দেখার ক্ষেত্রে একটা বড় সময় চলে যায়। খাতা দেখা শুধু না, বিভিন্ন বোর্ডে থাকা, বিভিন্ন কমিটিতে থাকা, তারপরে আবার ঢাকা শহরে কোথাও থেকে কোথাও যেতে আসতে একটা লম্বা সময় ট্রাফিক, তো যার ফলে এর মধ্যেও যদি অল্প একটু সময় পাওয়া যায় সেটাকে কিভাবে কাজে লাগানো যায় বাচ্চাদের নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, তো সেটাই আমরা চেষ্টা করি। রাইট, সেটা পারেন কি করে? বিকজ অফ হিম। ওর বিপরীত শব্দ হচ্ছে আমি। আচ্ছা, কেন? মানে ও অনেক শান্ত, অনেক ওয়েল প্ল্যান্ড। ওর না, আপনি যথেষ্ট শান্ত। না তো আমি অনেক অস্থির। ও হচ্ছে গিয়ে অনেক প্ল্যান করে অনেক কিছু, এবং শুধু প্ল্যান করে বসে থাকে না, সেটাকে এক্সিকিউট করবার ক্ষেত্রে। হ্যাঁ, তো এই জন্য আমি এখন যখন ভাবি যে এত ব্যস্ততার মাঝেও আমাদের দেখা গেছে যে ফ্যামিলি সবাই মিলেই আমরা হয়তো 20-25টা দেশে ঘুরতে বেরিয়ে গেছি। ও আরো অনেক বেশি, ওর যদি একার ও হয়তো অ্যারাউন্ড 40 কান্ট্রিজে এসে ট্রাভেল করছে। তো এখন এত ব্যস্ততার মাঝেও, এটা কোথায়? এটা ইতালিতে, ইতালি, হ্যাঁ, বিখ্যাত ভবন, সেটাই। তো এই সবগুলো হয়েছে আসলে ওর জন্য। তো এবং ও অনেক সাহসী। কোন অর্থে সাহস করে? তো আপনাকে তো প্রপোজ করতে পারে না, সে তো শিক্ষকের মাধ্যমে যেতে হয়েছে। সেটা ছিল না। আচ্ছা, ফোকাস সেটা ছিল না। এটা জার্মানিতে, হ্যাঁ, এটা বিখ্যাত গেট, বার্লিন গেট। হ্যাঁ, তো এই সব কিছু মানে আমরা ইউরোপে তো যেহেতু ইউরোর মধ্যে অনেকগুলো দেশে ঘুরেছি, আমরা একবার গিয়ে 6টা-7টা দেশে একবারে ট্রাভেল করছি। তো এটা অনেক সাহস না থাকলে এটা আসলে সম্ভব না। সাহস এবং প্ল্যান করা। তখন আমরা ছিলাম পিএইচডি স্টুডেন্ট ছিলাম দুইজনেই, কিন্তু তো আমাদের ওখানে ইন্টারন্যাশনাল কনফারেন্সের জন্য, ল্যাব ভিজিটের জন্য আমাদের ফান্ড ছিল। তো তখনও ইউরোপে তো জানেন যে সামার খুব বড় হয়, লম্বা হয়, তো
কাজের পরেও আমাদের অনেক সময় থাকতো, অল্প সময়ও আমরা কিভাবে রাত 8-9টার সময় সূর্য আছে, না 10টা, ইভেন ফ্রান্সে আমরা দেখেছি 10টার পরে আকাশে চিন্তা সূর্য করলাম যে এই আছে। সময়টা কিভাবে কাজে লাগানো যায়। কারণ আমাদের পক্ষে কিন্তু সত্যি কথা আমাদের বাংলাদেশে থেকে আমাদের যে অর্থনৈতিক অবস্থা, আমরা কিন্তু এরকম দেশ বিদেশ ঘুরে না, নিজের বেড়ানোর মতো আমাদের কিন্তু কঠিন, টু বি অনেস্ট আমাদের জন্য কঠিন। তো যার ফলে বিদেশে যেহেতু এই সুযোগগুলো ছিল, আমরা চিন্তা করেছি কিভাবে কাজে লাগানো যায়। ইভেন জাপানে ছিলাম আমরা দীর্ঘ সময়, সেখানেও মানে চেষ্টা করেছি যত সম্ভব ঘোরা যায়। কিন্তু বাংলাদেশেও কিন্তু আমরা প্রতি বছরই যখনই সময় পাই আমরা আমাদের ছাত্রদের নিয়ে নিজেরা বেরিয়ে পড়ি, কারণ সময়টা যেন মানে এনজয়েবল হয়, সেই চেষ্টাটা আমরা সবসময় করি। এবং জাপানের প্রসঙ্গ আনলেন, তো এইখানে একটু কথা বলতে চাইবো। বিশেষ করে আপনারা দুজনে যেহেতু একই সঙ্গে শিক্ষক, বাইরে অভিভাবকও, দুজন সন্তান আপনাদের আছে, এবং জাপানের এডুকেশন সিস্টেম একটা বড় আমরা সব উদাহরণ হিসেবে বলি, সেটা একটু শুনবো। বিশেষ করে এখন আমাদের দেশে শিক্ষা নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট হচ্ছে, এখন বাচ্চাদের অভিভাবকদের মধ্যে নানা রকমের প্রতিক্রিয়া কিন্তু আছে, ফলে সেটা একটু ফোকাস করতে চাইবো। যেহেতু সুযোগ পেলাম, আপনারা দুজনেই শিক্ষক, আবার একই সঙ্গে অভিভাবক, এবং জাপানের এক্সপিরিয়েন্সটা আপনারা আছে, এটি একটু শুনবো। একটা বিরতি নিয়ে আসছি দর্শক, ফিরছে একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে শুক্রবার 7 দিন বাণী সংসারের গল্প। এবং আজকে আমরা কথা বলছি কৃষি বিজ্ঞানী অধ্যাপক ডক্টর হাসানুজ্জামান, এবং আমাদের সঙ্গে আছেন তার সহধর্মিনী অধ্যাপক ডক্টর কামরুন নাহার। তারা দুজনই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। স্যার, বিরতির আগে যে জায়গাটা ছিলাম যে একটা লম্বা সময় আমরা জাপানে কেটেছে, এবং জাপানের শিক্ষা ব্যবস্থার উদাহরণ আমরা সবসময় দেই। আমাদের শিক্ষাবিদ বা নীতি নির্ধারক ওনারা যখন কথা বলেন, জাপানের উদাহরণ দেন, জাপানে এই হয় সেই হয়, এবং অনেক সময় আমরা কপি করবার চেষ্টা করি। এবং এখন আপনি দেখবেন যে প্রচুর পরীক্ষা নিরীক্ষা হচ্ছে বাচ্চাদের, বিশেষ করে প্রাইমারি এডুকেশন নিয়ে অনেক ধরনের এই হোমওয়ার্ক, সেই প্রচুর কপি আমরা করছি। দাঁড়াচ্ছে কি শেষ পর্যন্ত, যেহেতু আপনারও দুটি বাচ্চা এবং একজন বাচ্চা খুবই ছোট বোধহয়, এবং একজন ক্লাস 8-এ পড়ে, তার মানে কিছুটা এর প্রক্রিয়ার মধ্যে আপনাকেও যেতে হচ্ছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আসলে কপি করা যেটা বললেন, কোনো সিস্টেমকে আসলে কপি করা যায় না, আমরা ফলো করতে পারি হয়তো, কারণ মানে সামাজিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা সবকিছু কিন্তু আলাদা এক একটা দেশের, ইভেন আবহাওয়া জলবায়ু আলাদা, সুতরাং সবকিছু কিন্তু অর্থনৈতিক কাঠামো আলাদা, সবকিছু কিন্তু এখানে প্রভাব বিস্তার করবে। তো জাপানের হয়তো সবকিছুই ভালো, কিন্তু সবকিছু আমরা এখানে এসে মানে অ্যাপ্লাই করতে পারবো না। তো জাপানের আমার বড় ছেলেটা, সে জাপানে পড়েছে। আচ্ছা। তো এবং এত বেশি পার্থক্য যে বাংলাদেশে এসে সে স্কুলে যেতে চাইতো না। আচ্ছা, কেন? কারণ সে স্কুলে গিয়ে বলতো যে স্কুল তো নোংরা, টয়লেট স্কুলের বাইরে তো ময়লা পড়ে আছে, ওরা তো দেখে অভ্যস্ত যে ঝকঝকে থাকে। প্রথম কথাই তার এটা, এবং না, এই স্কুলে আমি ঢুকবো না। মানে দেখেন, এটা কিন্তু তাকে আমরা দোষ দিতে পারবো না, কারণ তার মনে এটা ঢুকে গেছে, এবং তার মেন্টালি সে কোনোভাবে নিতে পারছে না যে আমার স্কুলটা এমন হবে। এটা একটা। আরেকটা হলো যে এখানে তো স্কুলে আমাদের যে ধরনের প্রেশার, তার যে ভর্তি যুদ্ধ আমরা মোকাবেলা করেছি, আমরা জানি যে কত কঠিন ছিল সেটা একটা বাচ্চার জন্য। এর চেয়ে কষ্টদায়ক মানে একটা বাচ্চা স্কুলে পড়তে যাবে, তার জন্য তার বাবা মাকে যে লড়াইটা করতে হয়। মানে আমি বাকিটা ওনাকেই বলবো বলার জন্য, কারণ সেই এই বিষয়টা দেখাশোনা করে, এবং আমি আসলে আমার বাচ্চাদের খুব বেশি যে সময় দিতে পারি, বা এই কাজটা আসলে খুব সুচারুভাবে উনি পালন করেন। সুতরাং সমস্ত ক্রেডিট তার, এবং তিনি বলবেন আসলে এই পার্থক্যটা কি। আচ্ছা, একটু শুনি। যেমন এখন যেহেতু কারিকুলাম পরিবর্তনের একটা অবস্থার মধ্যে আমরা আছি, তো এখানে যেটা আমার কাছে মনে হয়েছে, প্রথম কথা হলো যে আমাদের শিক্ষক এবং আমার নাম্বার অফ স্টুডেন্টসের প্রপোর্শন, যেটা তো টিচার স্টুডেন্ট প্রপোর্শন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমি প্র্যাকটিক্যালি যদি কিছু করাতে যাই, একটা শ্রেণীকক্ষে 60 জন 70 জন ছাত্র যদি থাকে, ছাত্রছাত্রী বাচ্চা, একজন শিক্ষক কি করে ডিল করবে তাদেরকে, এটা খুবই কঠিন। আর ওখানে হয়তো 20 জনের এগেইনস্টে একজন, তো আমি ছোটখাটো যাই করে না, কারণ আমি খুব ডিটেইল সবাই প্রতি মনোযোগটা দেওয়া যায়, কিন্তু বাংলাদেশে এটা অসম্ভব। আর ওখানে স্কুলের সময়টা হচ্ছে সকাল 8টা থেকে হয়তো দুপুর 3টা পর্যন্ত। আচ্ছা, তাহলে লম্বা সময়ে আমি মূল যে একাডেমিক পড়া শেষ করে আমি ওই তাকে প্র্যাকটিক্যালি কিছু দেখানোর অনেকটা সময় থাকে, এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য ওদের অনেক সময় থাকে। কিন্তু আমার বাংলাদেশে বেশিরভাগই দুটো শিফটে কিন্তু চালু স্কুলগুলো, কারণ ওই যে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। আরেকটা বিষয় হলো যে আমি বলি এর মধ্যে যে তাদের কিন্তু 6 বছর পর্যন্ত কিন্তু প্রাইমারি স্কুলে যাওয়ার হলো 6 বছর এর আগে পর্যন্ত কিন্ডারগার্টেন। সুতরাং এখানে একেবারেই ঘরোয়া পরিবেশে সে যত কিছু করা লাগে, যত ম্যানারিজম শেখা লাগে, যত মানে ছোট বয়সেই নাকি তাকে ট্রাফিক
মানে রাস্তাঘাটে নিয়ে গেছে, ট্রাফিক রাস্তায় নিয়ে গেল, দেখানো এবং টয়লেট পরিষ্কার করা শেখানো হয়। এগুলো খুবই কমন কাজ। রান্না করা নিজে মাছ ধরে সে মাছ এখানে রান্না করে। এখন এই আমি কপি দেখছি, আমার মেয়ে যে স্কুলে পড়ে এখন দেখে যে প্রায় এইসব কাজ করায়। এটা নিয়ে অভিভাবকদের মধ্যে আবার মিশ্র প্রতিক্রিয়া আছে যে স্কুলে গিয়ে কেন তাকে রান্না করা শিখতে হবে। যেমন গতকালকেই সে গেল দেখলাম নিয়ে যে কাগজের ব্রেসলেট ঘড়ি বানিয়ে। তো এখন এগুলো কি মানে জানি না এগুলোর দীর্ঘমেয়াদী ইমপ্যাক্ট কি হবে? এই যে এক ধরনের মতের অমিল অভিভাবকদের সাথে যে নতুন কারিকুলাম যেটা সেটা এইটার আসলে মূল কারণটা যেটা আমি যেটা ফিল করি, যেহেতু আমি নিজেও একজন মা, যে আমার আগে কিন্তু আমার নলেজটা গ্যাদার করার জন্য মূল পড়াটা ঠিক থাকতে হবে, রাইট, তারপর এক্সট্রা কারিকুলার। জি, তো ওইটা কি হচ্ছে এক্সট্রা কারিকুলারকে এত বেশি ফোকাস দেওয়া হচ্ছে যে আমার মূল পড়াটা কিন্তু বাচ্চা পিছিয়ে যাচ্ছে। আচ্ছা, তো দেখা গেছে আমার বাচ্চা 6-এ থাকতে যে অঙ্ক পারতো এখন কিন্তু দেখা যায় আমার মনে হচ্ছে যে না সেরকম পারছে না। আচ্ছা, তাহলে ওইটাকে কিন্তু বেশি ফোকাস, আমি সব করব সমস্যা নাই, কিন্তু আমার মূল জায়গাটা কিন্তু ঠিক রাখতে হবে। না হলে যেমন স্টেম এডুকেশনের কথা বলছি, পৃথিবীর কোথাও গিয়ে কিন্তু সে কিছু করতে পারবে না, কম্পিটেন্ট হবে না। রাইট, এই জায়গাটাতেই আমাদের সমস্যা আসলে। তাহলে এইটা কি ধরেন যারা কারিকুলাম ডিজাইন করছেন তাদের মাথায় এটা নাই? আসলে সবার মাথায় সবকিছু আছে। আমার মনে হয় বাংলাদেশ আসলে এত জনসংখ্যার দেশ বা এত মত আমাদের, আসলে সবাইকে খুশি করতে পারাটা কিন্তু অনেক কঠিন। তো যার ফলে আমার মনে হয় মানে যারা নির্ধারক তারাও চিন্তা করছেন না তা না, হুট করে তো আর নিশ্চয়ই এটা আসে, মানে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে গেলে লাগবে। এখন এই সমালোচনা হবে, আলোচনা হবে, এর মধ্য দিয়ে ভালো কিছু একটা বের হয়ে আসবে, আমরা সেটাই আশা করি। রাইট, হয়তো কিছুটা সময় লাগবে। এটা আপনার, হ্যাঁ, এটা আমার ছোট বড় ছেলে। ও বড় যখন ছোট ছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ, এটা কোথায়? থাইল্যান্ডে। আচ্ছা আচ্ছা, ওকে। না এখন ধরেন আপনার বড়টা ছেলে তো? দুটাই ছেলে। আচ্ছা আচ্ছা, বড় ছেলেটা হলো যখন মানে দেশেই হলো, ও জন্মদেশে না, 1 বছর বয়সে আমি জাপানে নিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, জাপান 1 বছর বয়সে। তো সেই জার্নিটা মনে আছে আপনার, মা হওয়ার জার্নিটা? হ্যাঁ, মা হওয়ার এখন তো যথেষ্ট বড় সে। জি জি, এই যে আমার ছোটর জন্ম হলো প্রথম দিন। ও, ছোটর সঙ্গে মানে বড়র সঙ্গে ছোট। আচ্ছা আচ্ছা। তো বড় যখন আসলে তখন আমার আমি 8 মাসের প্রেগনেন্ট ছিলাম আমি যখন জয়েন করি। আচ্ছা, তো মানে যখন শিক্ষক হিসেবে জয়েন করেন? জি জি। আচ্ছা, তো তখন না আসলে ওই সময়টা আমি স্কলারশিপের জন্য ট্রাই করছি, আমি আমার চাকরির ইন্টারভিউ, এইসব নিয়ে আমি এত বেশি ব্যস্ত ছিলাম, আমার মাথায় কিছুই ছিল না আসলে। আচ্ছা আচ্ছা, মানে আপনি যে সন্তানকারী করছেন সেটাও মাথায় নাই? না, একদম শেষে যখন হলো তখন একটু একটু বাচ্চাকে দেখে, ছোট ছোট হাত পা নাড়াচাড়া দেখে তখন সেই ফিলিংসটা ধীরে ধীরে আসলে গ্রো করছিল। তবুও অনেক ব্যস্ততায় ছিলাম আসলে ওই সময়, নতুন নতুন ক্লাস নেওয়া। এবং তখন আমি নাই কিন্তু। আচ্ছা আচ্ছা, তার মানে প্রথম সন্তান যখন ভূমিষ্ঠ হলো আপনি তখন নাই? তাকে দেখলেন আপনি কত বছর পরে? আমি দেখলাম যখন জাপানে গেল 1 বছর পরে। আচ্ছা, তাহলে যেদিন সন্তান ভূমিষ্ঠ হলো আপনি শুনলেন? আমি শুনলাম ফোনে। তখন অনুভূতিটা? অনুভূতি অসাধারণ, মানে কি বলবো, মানে এটা ভাবাই যায় না। এটা আমার সবসময় একটা কষ্ট যে ও বাবা থাকতে পারলো না। এই যে সেকেন্ড বেবির সময় আমি ছিলাম দেশে, কিন্তু ওই সময় আমি ছিলাম না। তাকে প্রথম দেখি যখন 1 বছরের বেশি সময়, তখন এয়ারপোর্টে এসে তাকে রিসিভ করি। আচ্ছা আচ্ছা, তখন সে স্কলারশিপ নিয়ে জাপানে যায় আর কি, পিএইচডি করার জন্য। সেটা 1 বছর পর। 1 বছর পরে যখন জাপানে নিয়ে গেল, যখন এয়ারপোর্টে দেখলেন নিজের সন্তানের মুখ? না, সেটা তো বললাম যে অভাবনীয় একটা মানে অনুভূতি। এবং তাকেও দেখলাম আমি 2 বছর পর, কারণ আমি জাপানে যাওয়ার 2 বছর পরে ও জয়েন করেছে জাপানে। এর মধ্যে আমি আর দেশে আসিনি। কোনটা কঠিন, বাবা হওয়া না বিজ্ঞানী হওয়া? বাবা হওয়া কঠিন। কারণ আমি আবারও বলি যে আসলে আমার বাচ্চাদের মানুষ করার পিছনে আসলে ওর অবদানই আসলে 99%। আমি আসলে তেমন কোনো, বড়টাকে তো সময় দিতেই পারিনি। আর আরেকটা পরিবারের কথা না বললেই নেই, তার বাবা মা। তার বাবা মা যদি, এবং বিশেষ করে তার মায়ের কথা আমি বলবো, যদি মানে এত মানে আমাদেরকে আঁকড়ে না রাখতেন তাহলে আমার বাচ্চারা আসলে ওইভাবে মানুষ হতে পারতো না। কারণ সে কিন্তু অনেক পড়ুয়া, কিন্তু আমার চেয়েও কিন্তু ব্রিলিয়ান্ট কিন্তু সে। তো যার ফলে তার পড়াশোনা, তার কাজকর্ম, তার ক্লাস নেওয়া, এখানে শ্বশুর শাশুড়ি তারা। আচ্ছা তো জাপানের হিরোশিমাতে জাপানে পরিবার সহ বেড়াতে গিয়েছিলেন। আমার গ্রাজুয়েশন সেরেমনিতে বাবা মাকে নিয়ে গিয়েছিলাম। এটা আমার সবসময় স্বপ্ন ছিল। বাহ, আমার শ্বশুর শাশুড়ি বেঁচে ছিলেন না, এই জন্য সবাইকে নিয়ে আমার ইচ্ছা ছিল আসলে। তো বাবা মাকে শেষ পর্যন্ত। তো আমি বলবো যে ওনাদের অবদানও অনেক,
কারণ অনেক না বলতে ওনারা না থাকলে আসলে এই জার্নিটা আমাদের জন্য খুব কঠিন হতো, আমার জন্য কঠিন হতো। কারণ আমি তো আসলে দেশ বিদেশে ঘুরে বেরিয়েছি। আমি 2019-এ আমি এসে আসলে স্থিত হলাম বাংলাদেশে। তো এর আগ পর্যন্ত আমি আসলে আমাদের বিয়ে হয়ে যাওয়ার 12তম বছরে আমরা সংসারটা করতে পেরেছি। আচ্ছা, মানে 12 বছর পর, মানে প্রথম এক যুগ আসলে মানে ছাড়া একদম মনে হয় দেড় যুগ, কিন্তু আসলে এক যুগ আমরা আসলে সেইভাবে আমরা। আচ্ছা, মানে মূল সংসারটা শুরু হলো এক যুগ পরে। আচ্ছা, আমরা আমাদের এরকম প্ল্যান থাকতো যে আমি এখান থেকে কনফারেন্সে যাব, ও আসবে, তারপরে এখানে একটা সময় কাটাবো। এরকম অনেক বছর হয়েছে। এটা অনেক বড় স্যাক্রিফাইস আসলে, রাইট। এবং সেই স্যাক্রিফাইসটা দুজনারই আসলে, বিশেষ আপনার বেশি। এবং স্যার যেমন বলেন যে বিজ্ঞানী হওয়ার চেয়ে বাবা হওয়া কঠিন, এবং বাবা হওয়ার চেয়ে মা হওয়া তো আরো কঠিন। আমি বলবো যে এখন তো মোটামুটি যতটুকু আমি আমার লাইফে যা স্টেজ গিয়েছে, সবচেয়ে কঠিন হচ্ছে গিয়ে বাবা মা হওয়া, এবং মা হওয়া আরো বেশি কঠিন। এবং আপনাকে লড়াইটা এককভাবে করতে হয়েছে যেহেতু উনি ছিলেন না। বিশেষ করে জাপানের কথাটা বলো, জাপানে তো ও একা। আচ্ছা, এখানে তো ওর বাবা মা, আমরা আমাদের জাপান। আপনি একা ছিলেন? একা থাকতে হচ্ছে, এবং একা 4 বছর ছিল একা সে। ওই সময়টা কিভাবে, মানে সেটা আমি এখনো ভাবলে আমি অবাক হই যে সে কিভাবে পেরেছে। এবং সেটা আমার উত্তর হচ্ছে আমার বাচ্চা আমার সাথে ছিল বলেই আমি পেরেছি। আচ্ছা, ওখানে আসলে এই যে পার্থক্যগুলো যে চলে আসে একজন মায়ের জন্য, কর্মজীবী মায়ের জন্য, তার কাজের পরিবেশ, সেটা আসলে কেউ দেশের বাইরে কোনো উন্নত দেশে গেলেই বুঝতে পারে যে মানে আকাশ আর পাতাল। ওখানে সকাল 7:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত বাচ্চাকে আপনি রাখতে পারবেন, আপনাকে কিছু চিন্তা করতে হবে না। তার পড়াশোনা, তার খাওয়া দাওয়া, তার যাবতীয় শিক্ষার সবই রাষ্ট্র দায়িত্ব নিয়ে নিয়েছে। তাহলে সেখানে আমি অনেক বেশি নিশ্চিন্ত যে আমার বাচ্চাটা ভালো আছে। তো আমার বাচ্চা যখন ভালো থাকে তখন আমার কাজের কিন্তু কোনো অসুবিধা হয় না, কোনো দুশ্চিন্তা করতে হয় না। হ্যাঁ, তো আমার তো সন্ধ্যার সময় দুজনে এসে সারাদিন ওর মতো ভালো থাকলো, আমি আমার মতো কাজ করলাম, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা খুব ভালো সময় কাটাতাম। তো এটা আসলে এটা আমাদের দেশে এখনো স্বপ্ন যে এখন আমাদের দেশে তো আসলে মানে লাইফের সিকিউরিটি নিয়ে অনেক প্রশ্ন আছে, যার ফলে আমরা একটা বাচ্চাকে 1 ঘন্টার জন্য বাইরে পাঠাতে পারি না। হ্যাঁ, স্কুলে দিয়েও কিন্তু আমরা নিশ্চিত না, স্কুলে গেটে দিয়ে মাকে বসে থাকতে হয় গেটের বাইরে। এমনকি আমার ড্রাইভারকে দিয়েও কিন্তু আমি বাচ্চাকে পাঠাতে পারি না, মা যেতে হয়, কোথাও গেল কিনা ঠিক মতো, সে কি মানে পড়াশোনা করছে কিনা ঠিক মতো, ক্লাসরুমে ঢুকলো কিনা, মানে স্কুল থেকে বাসায় ফেরা পর্যন্ত মায়ের যে চিন্তাগুলো কিন্তু আপনার বিদেশে করতে হয় না। হ্যাঁ, তো যার ফলে ওখানে আমি বলবো যে বাংলাদেশের চেয়ে আরো সহজ আসলে কাজগুলো। ওখানে রাষ্ট্রের ব্যবস্থাটাই এমন, যেমন যখন প্রাইমারি স্কুলে বাচ্চা যাবে 6 বছর বয়স থেকে কিন্তু মা বাবা কখনোই স্কুলে এগিয়ে দিতে যেতে পারবে না। ও সন্তানকে নিজেকে যেতে হবে, মানে স্কুলে ট্রান্সপোর্টে চলে যাবে। শুধু তাই না, নির্দিষ্ট দূরত্ব হলে আপনি গাড়িও ব্যবহার করতে পারবেন না, সাইকেলে নিতে হবে। বাচ্চা সাইকেল করে যাবে, মানে বাচ্চা নিজে সাইকেল চালিয়ে যাবে। গাড়ি আছে কিন্তু গাড়ি ইউজ করতে পারবে না, সে নিজে সাইকেল দিয়ে যেতে হবে। ওরে বাবা। এবং হচ্ছে যে আমার বাসা উত্তরা, আমি বেইলি রোডে ভিকারুননিসে পড়বো, এটা কখনো পড়তে পারবে না, তার কমিউনিটিতে পড়তে হবে। হ্যাঁ, তার এলাকায় নিয়ারেস্ট স্কুলে তাকে পড়তে হবে, এটা বাধ্যতামূলক। মানে ওখানে তো এরকম না যে অমুক স্কুলে পড়াইতেই হবে ক্রেজ, কারণ ওখানে সব স্কুলের মান তো একই রকম। এইজন্যই একই রকম, এইজন্য কারণ ডাইভার্স। এখন পুরনো ঢাকা থেকে অনেকে ধানমন্ডিতে এসে, আমাদের পরিচিত অনেকে সকালবেলা সেই যুদ্ধ করে ধানমন্ডিতে আসে। কেন ভাই, পুরনো ঢাকা তোমার একটা ভালো স্কুল নাই? এবং যেটা স্কুল থেকেই একই পাড়ায় যে বাচ্চারা একসাথে যাবে স্কুলে, সেটা স্কুল থেকে ঠিক করে দেওয়া হয়, এবং সেখানে কোনো গার্জিয়ান যাওয়া অ্যালাউড না। তাহলে বাচ্চাদের মধ্যে একটা ইন্টিমেসি হবে, স্কুলের ভেতরে গিয়েও তাদের মধ্যে অন্যরকম একটা বন্ধুত্ব তৈরি হবে। তো আসলে ওরা ওভারঅল সবকিছু চিন্তা করে, মানে হয় কি এটা টোটাল রাষ্ট্র কাঠামোর ব্যাপার, শুধু স্কুল আলাদা করে এটা করছে তা তো না। সেজন্যই বললাম স্কুল কাঠামোটাই হচ্ছে এরকম। স্কুল বা পড়াশোনার সিস্টেম চেঞ্জ করে ফেললে তো রাতারাতি হবে না। আমি সেই জন্য জাপানের প্রসঙ্গটা টানলাম। আমরা উদাহরণ দিয়ে তো রাতারাতি আমরা সিঙ্গাপুর হয়ে যাই, জাপান হয়ে যাই, এত সহজ না। কারণ আমাদের দেশের অর্থনীতি, জিওগ্রাফি সব নিজেকে আগে ভালো হতে হবে। হ্যাঁ, মেন্টালি নিজেকে সবকিছু ভালোভাবে ভালো হতে হবে, মানে চিন্তার জায়গাটা আমাদের এখন পর্যন্ত তো জাপানিদের মতন না। ফলে হুট করে জাপান হয়ে যাওয়া, জাপানের কারিকুলাম এনে ঢুকিয়ে দিলাম, খুব কঠিন। আরেকটা বিরতি নিয়ে আসছে এবং এইটা নিয়ে আরো কথা বলতে হবে। দর্শক, আজকে আমরা একটি শিক্ষক দম্পতির সঙ্গে কথা বলছি, ফিরছে একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন।
দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। শুক্রবারে 7 দিন মানেই সংসারের গল্প, এবং আজকে আমরা কথা বলছি কৃষি বিজ্ঞানী ডক্টর অধ্যাপক মির্জা হাসানুজ্জামান এবং তার সহধর্মিণী আছেন অধ্যাপক কামরুন নাহার। তারা দুজনেই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন আপনার বোন, তিনি চিকিৎসক লুৎফুন নাহার নিবিড়। আপা, আপনাকে স্বাগত জানাই। একই ফ্রেমে আপা এবং দুলাভাইকে দেখে কেমন লাগছে, এবং এই ফ্যামিলির বা এই দম্পতির সবচেয়ে সুন্দর জিনিসটা কি? ধন্যবাদ শুক্রবারের 7 দিন এবং নেক্সাস টেলিভিশনকে আসলে আমাদেরকে একসাথে যুক্ত করার জন্য। আসলে একই ফ্রেমে টেলিভিশনে যুক্ত হওয়ার ঘটনা আমার বোনের সাথে বা আমার ফ্যামিলির সাথে হয়েছে, কিন্তু ভাইয়ার সাথে এই প্রথম। এবং আমি আসলে খুবই গর্বিত অনুভব করছি প্রথমত, বিকজ আমরা তো ছোটবেলা থেকে ভাইয়া হিসেবে দেখেছি, কিন্তু এই দেড় যুগের পরিক্রমায় ভাইয়া থেকে পৃথিবীর সেরা বিজ্ঞানীদের একজন কে দেখা, একই তার সাথে একই ফ্রেম শেয়ার করা, এটা আসলে আমার জন্য খুবই আনন্দদায়ক। আর আরেকটা বিষয় ছিল যে প্রফেসর ডক্টর মির্জা হাসানুজ্জামান কিন্তু কখনো আমার দুলাভাই ছিলেন না, সবসময় আমার বড় ভাই ছিলেন। কারণ আমার পরিবারে তো বড় ভাই কেউ নেই। আচ্ছা, আপনার কোনো ভাই নাই? ছোট। আচ্ছা, হ্যাঁ, তখন হচ্ছে আমি এসএসএস তে গোল্ডেন A+ পাইনি। তখন উনার প্রথম বক্তব্য ছিল এটাই যে এসব কাটামাটি A+ দিয়ে হবে না, গোল্ডেন A+ পেতে হবে। কতখানি কনসার্ন থাকলে একজন মানুষ প্রথম বাক্য বিনিময় এরকম আমাকে উৎসাহিত করতে পারেন, এবং পরবর্তীতে কিন্তু এইচএসসি তে আমি গোল্ডেন A+ই পাই। মানে এই যে অনুপ্রেরণাগুলো, প্রতিটি ছোট ছোট বিষয় হেল্প করা, সবকিছুর ক্ষেত্রে আসলে মির্জা হাসানুজ্জামান ভাই সবসময় সাথে ছিলেন, এই আর কি। তো আই এম ভেরি প্রাউড এন্ড প্লিজড টু বি হিয়ার উইথ দেম। এই ফ্যামিলির সবচেয়ে সুন্দর জিনিসটা কি এই দম্পতির? এই ফ্যামিলির সবচেয়ে সুন্দর জিনিস আমি বলবো বন্ধন। আচ্ছা। কারণ হচ্ছে অ্যাচিভমেন্ট অনেকের হয়, অর্থ অনেকের হয়, এবং আমাদের টেলিভিশনের নামও কিন্তু বন্ধন, নেক্সাস মানে বন্ধন। তো কিন্তু যে বন্ধনে একজন আরেকজনকে আমরা সবাইকে আগলে রেখেছি পরস্পরের সাথে, এইটাই হচ্ছে সবচেয়ে সার্বিক সৌন্দর্য বলবো। কারণ হচ্ছে যে আমরা যত দূরেই থাকি না কেন, আপনি হয়তো শুনেছেন এর মধ্যে যে দীর্ঘ সময় এই পরিবারটি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছিল, কিন্তু যখনই ছিল পৃথিবীর যে দেশে গিয়েছেন ভাইয়া, সবসময় দেখা গেছে সুইডেনে গিয়ে নোবেল প্রাইজ কমিটির একটা রেপ্লিকা চকলেট অথবা রেপ্লিকা মেডেল আমার জন্য নিয়ে এসেছেন। যেখানে গিয়েছেন আমাদের জন্য কিছু না কিছু, ছোট না কিছু নিয়ে এসেছেন। তার মানে উনি যেখানে গিয়েছেন ওনার চিন্তায় আমরা ছিলাম। এবং আমার বোনের ক্ষেত্রেও সেটা বলবো যে পরিবারের সবার জন্য, যে ওর শ্বশুর বাড়ি সবার জন্য বা আমাদের বাবা মা সবার জন্য সবসময় আমরা তাদের সাথে একসাথে ছিলাম। মনে হয়েছে যে ওরা ভ্রমণ করছে না, আমরাও হয়তো 40টা 50টা দেশ একসাথে ঘুরে ফেলেছি তাদের সাথে। এইরকম এই বন্ধনটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আমি যেটা বলবো যে অনেকের অ্যাচিভমেন্ট হয়, অনেকে অনেক ধনী থাকে, কিন্তু হাসি মুখে পাশাপাশি বসে যত অল্প সময় হোক সময় কাটানোর মতো হৃদয় হয়তো সবার থাকে না। এটা এই পরিবারের আছে, এইটা হচ্ছে এই পরিবারের সবচেয়ে বড় সৌন্দর্য, এটাই আমার মনে হয়। বাহ, তার মানে সংসার শুধু হাজবেন্ড ওয়াইফ আর সন্তানের বিষয় না। না না না, অবশ্যই না। এবং সেখানে এই যে উনিও ফ্যামিলিরই অংশ, এবং বোনদের সঙ্গে দুই বোন এই যে এটা মানে হৃদ্যতা, সেটা কিন্তু আর এক ধরনের সংসারের ফিল দেয়। মানে আপনাদের বোনদের সম্পর্ক কেমন? ওকে আমি আল্লাহর কাছে চেয়ে আনছি। ওরে বাবা। আমি হওয়ার পরে তো স্বাভাবিকভাবে আমাদের সোসাইটি যেরকম আমাকে দুষ্টুমি করে আমার এক রিলেটিভ গলা চেপে ধরেছিল যে বল আমার আল্লাহকে যে আমার একটা ভাই হতে হবে। আমি বলি নাই। আচ্ছা, এবার আপনি বুঝে নেন। আচ্ছা, তার মানে আপনাদের সঙ্গে বয়সের ব্যবধান 7 বছর। 7 বছর বয়সে চেয়েছেন বোন হোক। হ্যাঁ, 7 বছর বয়সে এসে কিন্তু আমার মনে হয় যে ও না থাকলে আমার পৃথিবীর এক পাশ মানে ব্ল্যাঙ্ক থাকতো। তার মানে লুৎফুন নাহার, মানে বড় বোনের ব্যাপারে আপনার বক্তব্য কি? মানে ইন্টিমেসিটা কেমন? ইন্টিমেসিটা আসলে ছোটবেলা থেকেই আমার বড় বোন আমাকে প্রত্যেকটা বিষয়ে গাইড করেছে। একদম ছোটখাটো বিষয়, আমি হয়তো পা নাচাচ্ছি, কুজো হয়ে বসছি, সেটা যেমন সে নিজের পড়ালেখা বাদ দিয়ে সে আমার জন্য রচনা নোট করে দিত। আমি যখন মানে অনেক বড় হই তখনও পর্যন্ত, আমি যখন ক্লাস 2 তে পড়ি তখনই ও ওর 9-10 এর বই থেকে আমাকে গ্রামার পড়াতো।
ওই 9-10 এর বই থেকে আমাকে রচনা নোট করে দিত। আমার কিন্তু আমার মনে হয় না, আমি মনে হয় ক্লাস 5 বা 6 এর পরে আমাকে কোনো রচনা বা গ্রামার নতুন করে পড়তে হয়েছে, কারণ এই জিনিসগুলো ও আমাকে পড়িয়ে দিয়েছে। এরকম ভাবে প্রতিটা বিষয়ে যে ছোট ছোট জিনিস, যে আমি স্কুলে গিয়ে এই সমস্যা ফেস করতে পারি, অথবা হচ্ছে লাইফের চলার পথে এরকম একটা সমস্যা ফেস করতে পারি, সে প্রতিটা বিষয় আমাকে আগে থেকে সাবধান করে দিচ্ছে। তার বক্তব্য ছিল, আমার যেহেতু কোনো বড় বোন নেই, কেউ আমাকে এগুলো বলার ছিল না, আমি তোর বড় বোন আছি, এখন তোকে এই জিনিসগুলি ফেস করতে হতে পারে বা হবে, তোকে এই বিষয়ে সাবধান থাকতে হবে। শি অলওয়েজ টুক কেয়ার অফ মি, মানে প্রতিটা দিক থেকে। আমি ওর সাথে আমার ইন্টিমেসি বন্ধুর মতো, ওর সাথে আমার ইন্টিমেসি কখনো কখনো শত্রুর মতো, আমরা মারামারি করেছি। মারামারি করতেন ছোটবেলায়? না না, কখনো। আচ্ছা আচ্ছা, ওকে। না স্যার, একটা বিষয়, আমি অসম্ভব ছিলাম, আমি ওকে অনেক মেরেছি বাই করেছি, ও কিন্তু সবসময় আমাকে প্রোটেক্ট করেছে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে। এবং লুৎফুন্নাহার একটা কথা বলেছেন খুব মজার, যে আপনাকে সে কখনো বোনের হাজবেন্ড হিসেবে দেখে না। না, কখনোই না, আমিও না। এবং এটা হয়ে উঠতে পারাটা তো সহজ না। এটা প্রথম থেকে একেবারে, কারণ হলো যে ও কিন্তু মানে অসম্ভব মেধাবী, মানে ওরা দুই বোনই কিন্তু, মানে ও নিবিড় হলো, ও শুধু পড়াশোনা না, কামরুন্নাহার পড়াশোনাতে অনেক ভালো, কিন্তু নিবিড় অলরাউন্ডার। সে ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়ন, সে কারাতে চ্যাম্পিয়ন, সে কারাতের আম্পায়ার, সে ন্যাশনাল আম্পায়ার কিন্তু। তো যার ফলে তার এমন কিছু নাই যে সে মানে সোশ্যাল ওয়ার্ক, বিশেষ করে ময়মনসিংহ মেডিকেলে তাকে এক নামে সবাই চেনে, যে তার সোশ্যাল ওয়ার্কের কারণে। তো আমি তাকে এই জন্যই মানে বেশি পছন্দ করি, কারণ হলো পড়াশোনা তো অনেকেই করে, ভালো রেজাল্ট অনেকেই করে, মেডিকেল কলেজে অনেকেই পড়ে, কিন্তু তার এই যে, আমার মা যখন অসুস্থ ছিল, সে তখন তার পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, তখন সে ওখান থেকে চলে আসতো ময়মনসিংহ থেকে আমার মাকে দেখার জন্য, ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ে। হ্যাঁ, যে সে ময়মনসিংহ থেকে এখানে আসতো। ঢাকায় আসা কিন্তু অনেক সহজ না, অনেক কঠিন কাজ ছিল তখন, এখনো। তো আমি অবাক হয়ে যেতাম যে সে পরীক্ষা বাদ দিয়ে সে এখানে আসছে, আমি একবার বলার মাত্রই সে চলে আসলো। এবং নিজের প্রতি দায়, মানে নিবিড় থাকলে আমার আর কোনো চিন্তা নাই যে না, সে এই কাজটা করে দিবে আমাকে, বা এই কাজটা তাকে দিয়ে হয়ে যাবে। এবং শুধু তাই না, আমি শুধু আমার মায়ের বেলায় বলছি না, তার গ্রামেরও যদি কোনো রোগী আসে, তখন সে তার নিজে ডাক্তার হয়েও সে তার নিজে একেবারে সবকিছু দেখাশোনা করে, এবং গ্রামের সবাই তাকে এক নামে চিনে। সে তার গ্রামেও ডাক্তার ছিল, কিন্তু মেডিকেল অফিসার ছিল উপজেলাতে। যখন চলে আসে, তখন গ্রামের সবাই তাকে আসতেই দিবে না, এমন একটা অবস্থা। কারণ গ্রামের সবাই জানে যে নিবিড় থাকলে পরে আমাদের আর চিন্তা নেই। তো সে হলো একজন চিকিৎসক, তাই একজন রোগী ডাক্তারের কাছে যায় তো খুব বিপন্ন অবস্থায়, ফলে সে যখনই ভরসাটা পায় যে না, উনি সুন্দর করে কথা বলছেন। আমি এই জায়গা থেকে একটু ফোকাস করি ডিবিরাপা, একটা বিষয়, বাংলাদেশের ডাক্তারদের বিরুদ্ধে খুব কমন অভিযোগ যে ডাক্তার ভালোভাবে কথা বলে না, সময় দেয় না। তার অনেকগুলো কারণ আছে, যে একজন ডাক্তারের অনুপাতে রোগীর সংখ্যা কত, সেটি একটা ব্যাপার। সরকারি হাসপাতালে হিউজ চাপের মধ্যে আপনারা থাকেন, তারপরেও যখন কোনো একজন রোগী দেখে যে ডাক্তার আপা বা ডাক্তার স্যার একটু হাসি মুখে কথা বলেছে, রোগী অর্ধেক সুস্থ হয়। তারপর এই জায়গাটায় একটা বড় গ্যাপ আমাদের আছে এখনো, তাই না? এবং সেখানে আপনাদের মতো ডাক্তারদের সংখ্যা বাড়ানো দরকার। আসলে গ্যাপ তো থাকবেই। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে চিকিৎসার অংশ কিন্তু, যে আপনি রোগীকে আশ্বস্ত করছেন, রোগী আপনার কথা শুনে সে এনশিওরড হচ্ছে, এটা কিন্তু চিকিৎসার বড় একটা অংশ। এবং আমরা দেখেছি যে অনেক রোগী ঝাড়ফুঁকে ভালো হয়ে যায়। কেন ভালো হয়ে যাচ্ছে? কারণ এটা হচ্ছে তার ব্রেইনের প্লাসিবো এফেক্ট। তার ব্রেইন তাকে বোঝাচ্ছে যে তুমি ভালো হয়ে যাচ্ছে, এবং তার শরীর রিঅ্যাকশন করছে সেভাবে। এটা কিন্তু অনেক জরুরি একটা বিষয়। তো ঝাড়ফুঁকে কিন্তু রোগী ভালো হয়ে যাওয়ার কথা না, শুধু ওষুধেই ভালো হচ্ছে। আমাদের বৃত্তীয় প্রক্রিয়াগুলো এমন চমৎকার একটা জিনিস। তো একজন ডাক্তার যদি রোগীকে এনশিওর করতে পারেন, তাকে আশ্বস্ত করতে পারেন, এই বিষয়ে যদি রোগীর কনফিডেন্স থাকে, তাহলে দেখা যায় অনেক বড় বড় সমস্যা থেকেও রোগীরা খুব সহজে উত্তরণ পেয়ে যান। এটা জরুরি। আর এখন যেটা, এই জিনিসগুলো কিন্তু আজকে না, বহু বছর ধরে আমরা যেসব বইপত্র পড়ি, মেডিকেল টেক্সট বুক, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ নামে আলাদা একটা সাবজেক্টই আছে, আমাদের পড়তে হয়। কিন্তু আসলে বাংলাদেশের মতো পরিস্থিতিতে এটা প্রায়োগিক কাজে লাগানো খুব কঠিন। যেমন আমি ফেস করেছি, যেটা আমি যখন গ্রামে চিকিৎসা করতাম, দেখা যেত সময় পেরিয়ে যেত। আমার আউটডোরের সময় হয়তো দুপুর 2টা পর্যন্ত, আমি 3:30 4টা পর্যন্ত আমার বসে থাকতে হচ্ছে, কারণ রোগীরা আমাকে না দেখিয়ে যাবে না। কারণ দেখছে যে একজন ডাক্তার আছে যিনি কথা বলছেন। এবং আমার সাথে 39তম বিসিএস এ আমার যারা কলিগ ছিলেন, মানে আমরা সবাই ওই এলাকার ছিলাম, আমাদের গ্রুপটা আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের এলাকার মানুষদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। তো এরকম, কিন্তু তাতে অসুবিধা কি হলো, আমি যখন ডিউটিতে নেই, ওই সময় রোগীরা বাসায় চলে আসা শুরু করলো। তো আমার কিন্তু তখন আর পার্সোনাল সময়
বলে কিছু থাকলো না। তো আমি যখন একটু পড়াশোনা করব বা কিছু করব, এক সময় আমি বাধ্য হলাম যে আমার যে কাজের মেয়ে আছে তাকে বলতাম তুমি বাইরে দিয়ে তালা দিয়ে দাও, তাহলে আমি একটু পড়তে পারবো বা আমি একটু নিজের সময় কাটাতে পারবো। তো এই জিনিসগুলি আমাদেরকে ফেস করতেছে, কারণ আসলেই ডাক্তারের সংখ্যা এখনো অপ্রতুল। তবে আমরা চেষ্টা করছি, আমরা নতুন প্রজন্মের যারা ডাক্তার আছে আমরা সবাই মিলে, এখন যেহেতু অনেক গণমাধ্যম আছে, ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়া আছে, এর মাধ্যমে আমরা ইন্টার কমিউনিকেশন করে চেষ্টা করি যে রোগীদেরকে এনশিওর করা বা কাউন্সেলিং করা প্রপারলি, এই জিনিসগুলো। এবং আসলে একটা রোগের ফেট কি হতে পারে, সত্যি কথাগুলো ঠিকভাবে বলা, তাকে প্যালেটেবল করে দেওয়া, দুঃসংবাদও কিভাবে তাকে সুন্দরভাবে দেওয়া যায়, এই জিনিসগুলোর উপর আমরা কাজ করছি, আসলে চেষ্টা করছি। খুব খুব জরুরি, এবং আপনাদের মতো চিকিৎসকের সংখ্যা বাড়লে আমাদের ডাক্তার রোগীর যে ক্রাইসিসটা অনেক কমে যাবে। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যেহেতু লম্বা সময় দেশের বাইরে থেকেছি, আমার বাচ্চা যেহেতু সাথে ছিল, বাচ্চাকে নিয়ে আসলে ডাক্তারের কাছে যেতে হয়েছে বেশিরভাগ সময়। তো দেখা গেছে যে একসাথে ওয়েটিংয়ে আমরা হয়তো 15-20 জন রোগী, তো 15-20 জন আর 100-200 কাছাকাছি রোগী একই সময় কখনোই দেওয়া যাবে না, কখনোই সম্ভব না। এবং যদি বলি ইমার্জেন্সি সার্ভিস, ইমার্জেন্সিতে যে সার্ভিসটা যে ডক্টররা, বাংলাদেশের মতো এরকম কুইক সার্ভিস আপনি কোথাও পাবেন না। আপনি বিদেশে গেলে ইন্স্যুরেন্স চেক করবে, এটা চেক করবে, ওটা চেক করবে। হ্যাঁ, বাংলাদেশের ঢাকা মেডিকেলে গেলে তো যে কোনো অবস্থায় তাকে ট্রিটমেন্ট অন্তত শুরু করে, এবং ওদের হয়তো সে ফ্লোরে দিচ্ছে, কিন্তু আমি বলবো যে ইমার্জেন্সি সার্ভিস বাংলাদেশে এসে শিখতে হবে বিদেশের ডক্টর। রাইট, কারণ এত লোকের চাপ, আর উনি যেই হাসপাতালে, সেখানে তো প্রতিদিন কত ক্রিটিক্যাল রোগী যায়, এবং একসঙ্গে কোথাও একটা আগুন লাগলে তো 20 জন 25 জন ওনাদের ওখানে চলে যায় তাৎক্ষণিক। যে আপনার জাপানে তো এই ঘটনা ঘটে না, ফলে এত ক্রাইসিস তাদেরকে ফেস করতে হয় না। লুৎফুন্নাহার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা থাকলেও আমরা প্রত্যাশা করি আপনার মতো ডাক্তারের সংখ্যা বাড়ুক। জি, ধন্যবাদ। আরেকটা বিরতি আপনাদের কাছে আসবো। দর্শক, আরেকটা বিরতির সময় হলে ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। শুক্রবারে 7 দিন মানেই সংসারের গল্প, এবং আজকে আমরা আড্ডা দিচ্ছি এটি শিক্ষক দম্পতির সঙ্গে। তারা দুজনে কৃষির শিক্ষক এবং কৃষি বিজ্ঞানী। অধ্যাপক ডক্টর মির্জা হাসানুজ্জামান এবং তার সহধর্মিনী ডক্টর কামরুন নাহার আমাদের সঙ্গে আছেন। আপনাদের মিল অমিলের জায়গাগুলো কি? একটা মিল পাচ্ছি, ধরেন দুজনের পোশাকে পার্পলটা কমন আছে, এটা কি কাকতালীয় না পরিকল্পিত? না, অবশ্যই কাকতালীয়। তার মানে কি কোথাও ঘুরতে গেলে, বেড়াতে গেলে পোশাক সেটা করে সময় সাজেস্ট করে যে ইভেন আমি প্ল্যান করে কিনে নিয়ে যাই দেশের বাইরে গিয়ে, এই সবাই এই রঙের জামা পরবো। সত্যি কথা কি, আমি আসলে কোনো পোশাক, এখানে রং কমন আছে, ইয়েলো আছে, হ্যাঁ আসলে সেই চুজ করে। আসলে আমার কাপড় চোপড় কিনা থেকে শুরু করে চুজ করা বা কোথায় কোনটা পড়তে হবে, কি করতে হবে, আমি কখনোই একটা মাথা ঘামাই না। সে খুব এক্সপার্ট এইসব বিষয়ে। আচ্ছা, ওকে। কিন্তু অমিলটা কোথায়? অমিল তুমি বলবা না, আমি তো বুঝতে পারবো না। তো অমিল মনে হয় যে আসলে আমি কাজ পাগল এবং বেশি কাজের প্রতি বেশি ডেডিকেটেড। তো সবাই আসলে যারা বেশি কাজ করে তাদের সংসারের মধ্যে মানে তো ভেজাল থাকে বেশি, কিন্তু সেটা আপনাদের নাই। এবং এই কৃতিত্ব তাকেই দিতে হবে, কারণ কাজ করার পরেও যখন আমি ঘরে ফিরি তখন আমরা যেই সুন্দর সময় কাটাই বাচ্চাদের নিয়ে, ওকে নিয়ে। তো যেমন আমরা দুজনেই গান শুনতে পছন্দ করি, আর দুজনেই মুভি দেখতে পছন্দ করি। গানের টেস্ট কি সেম না? অনেকটা কাছাকাছি, একই মুভির টেস্ট অনেকটা কাছাকাছি। ঘোরাফেরার নেশা দুজনেরই আছে, দুজনেই ঘুরতে পছন্দ করি, এক্সপ্লোর করতে পছন্দ করি। তো অমিল মানে হলো এইটা কি স্কুলিং এর ব্যাপার? ধরেন আপনারা একই ইউনিভার্সিটিতে, একই ইনস্টিটিউটে পড়ার ফলে টেস্ট, রুচিবোধ এইটা তৈরি করবার ক্ষেত্রে ইনস্টিটিউশনের একটা ভূমিকা থাকে কিনা? কিছু তো টেস্ট আপনার, এটা তো তার হ্যাবিট, এটা থাকে। আর অবশ্যই যেহেতু আমাদের জীবনে কিন্তু এখন জাপান একটা বড় প্রভাব ফেলেছে, কারণ জাপানে দীর্ঘ সময় ছিলাম, বাচ্চারা ছিল ওখানে, অনেক ম্যানারিজম, অনেক ডিসিপ্লিন, অনেক কিছু কিন্তু আমরা ওখান থেকে শিখেছি। তো আমরা কিন্তু এখন চেষ্টা করি মানে ঘরেও এবং আমাদের সমাজেও কিন্তু এই জিনিসগুলো আমরা, যেমন আমার ছাত্র একটু দেরি করে আসলে আমি খুব মন খারাপ করি, কারণ ওরা খুবই ডিসিপ্লিন। তো আমি তখন আমার মাথায় সবসময় জাপান থাকে যে জাপানিজরা এটা করলো, তোমরা কেন করলে না? আমি একটা জিনিস বললাম তারপরেও তুমি করোনি, তার মানে জাপান, তোমার ডেডিকেশনের সমস্যা। এটা মনে হয়, এটা মাঝে মাঝে মনে হয় আমি একটু কড়া শিক্ষক। কারণ হলো আমি আসলে সবসময় চিন্তা করি যে তারা এত সুন্দরভাবে জিনিসগুলোকে মেনটেন করছে, আমরাও পারি না কেন? আসলে আমরা তো আসলে অনেক কিছু করি।
আমাদের একটা ছাত্রও দেখেন সে টিউশনি করে, সে বিজনেসের জন্য পড়াশোনা করে, সে পরিবারকে সাহায্য করে, তারপরে অনেক মেয়েরা আছে সংসার সামলে সে পড়াশোনা করছে, আসলে তারপরে সে পড়াশোনা করছে। তো আসলে আমাদের ছাত্রদের আমরা মনে করি না যে তারা মানে কম মেধাবী বা এফিশিয়েন্ট না। আসলে এই যে আমরা এত কিছু করি, এত কষ্টে থাকি একটা হলে, মানে 4 জন 5 জন 6 জন একসাথে থাকি, জাপানিদের এটা করতে হয় না, এটা করতে হয় না। আসলে আমি কখনোই মনে করি না যে আগায় যাওয়া এটা আমাদের ইউনিক, আমরা ইউনিক। আমি অবশ্যই বলবো আমাদের ছাত্ররা অন্যান্য দেশের ছাত্রদের চেয়ে অনেক অনেক ব্রিলিয়ান্ট ভালো, আমাদের এই পার্সপেক্টিভের কারণে। এবং আপনাকে মনে হয় আমাদের এই যে এত শক্তি, আমাদের এত ব্রিলিয়ান্ট বললেন, মেধাবী, আমাদের পরিশ্রমী বিশেষ করে আমাদের দেশে, এরপরেও আমাদের প্রত্যেকটা সেক্টরে অভিযোগেরও অন্ত নাই। সেবা পেতে গিয়ে যেমন আমাদের সঙ্গে আপনার বোন ছিলেন ডাক্তার, এত সেবা ওনারা দেন, তারপর ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নাই। এর মূল কারণ কি অতিরিক্ত জনসংখ্যা? অতিরিক্ত জনসংখ্যা তো আছেই, আমাদের আসলে প্রত্যেকটা সেক্টরে সঠিক নেতৃত্বের অভাব আছে। আচ্ছা, সঠিক নেতৃত্ব এবং ডিসিপ্লিন, এই দুটোর কম্বিনেশন হলে ডিসিপ্লিন একটা জাতি তো একদিনে হয় না। জাপানিরা কি হুট করে ডিসিপ্লিন হয়ে গেছে? না, হুট করে হয়নি। জাপানের অনেক কাহিনী আছে, প্রক্রিয়া ছিল, তাই না? কিন্তু আমাদের সেই প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকতে পেরেছি কিনা, যে আমি 50 বছর পরে বাংলাদেশটাকে আমি কোথায় দেখতে চাই? আসলে যেটা হয় কি, আমার মনে হয় যে এটা আমরা একটু হুজুগে জাতি আছি, তো হঠাৎ একটা মনে হলো একটা সেক্টরে অনেক কাজ করলাম, দুদিন পরে ওটা ভুলে গিয়ে আবার নতুন ইস্যু। হ্যাঁ, তো আমাদের না ওভারঅল প্ল্যানের একটা বিষয় মনে হয় এখানে চিন্তা করতে হবে যে আমরা এই জায়গাটায় যেতে চাই, এই জায়গাটায় যেতে হলে আমাদের এইগুলা কাজ করতে হবে, এবং সেটা ওই যে ভুলে যাওয়া হবে না। হুটহাট একটা প্ল্যান করলাম, আবার এটা এক্সিকিউট না করে আরেকটা প্ল্যানে চলে গেলাম। ভিশন ছাড়াও আমাদের মধ্যে ধৈর্য এবং ডিসিপ্লিনের অনেক অভাব আছে। আমরা এক জায়গায় লাইন দিলেও আমরা চিন্তা করি কিভাবে তার সামনে চলে যাব, তো এটা কখনোই চিন্তা করি না। আমিও তো আমার পিছনে কিন্তু আরো 10 জন আছে, সুতরাং আমি যদি লাইনে দাঁড়াই, সুযোগই থাকে যে এই লাইনটা ব্রেক করে বা কাউকে 200 টাকা দিয়ে আমি বিদেশে দেখেছি যে কাউকে বলা লাগে না যে আপনি লাইনে দাঁড়ান, সে দুজন দেখলেই এক সেল এইটা কেন আমি বলি, আমার বাচ্চাকে 1 বছর বয়সে নিয়ে গেছে, ও মাত্র হাঁটা শিখেছে, ওর ওখানে এতটুকু বেসিন, ওই বেসিনে দেখি আমাকে প্রথম দিন তো আপনি আবার লাঞ্চের সময় আসেন, দেখেন বাচ্চা আবার কান্নাকাটি করে কিনা। প্রথম দিনে সে দেখে কি যে এতটুকু বেসিনের পিছনে এরকম লম্বা লাইন, ওরা তো জন্ম থেকে ওটা শিখে আসতেছে, ওরা তো চোখে জন্ম থেকে চোখে দেখছে। এখন ছোটবেলা থেকে সে যা দেখে অভ্যস্ত হবে, বড় হয়ে সেটাই সে অ্যাপ্লাই করবে, যখন সে পলিসি মেকার হবে তার মাথায় তো ওইটাই আছে। আর আমাদের স্কুলে যদিও এখন এগুলো আসছে স্পোরাডিক্যালি, তো যখন বাচ্চারা এই ম্যানারিজমগুলো স্কুল থেকে শিখবে, এগুলো কিন্তু বড় হলে আপনি শিখতে পারবেন না, স্কুল থেকে তাকে শিখতে হবে যে ময়লা ফেলা যাবে না। স্কুল থেকে এমন ভাবে মাথায় ঢুকিয়েছে তারা। আমার ছেলেকে মাঝখানে সে আসলো, নিউ মার্কেটে গেলাম বেড়াতে, তাকে আইসক্রিম কিনে দিলাম, সে আইসক্রিমের প্যাকেটটা, সে ভেজা প্যাকেট সে পকেটে রেখে দিল, আমরা ফেলে দিলাম। কিন্তু সে কান্নাকাটি করছে যে না, আমি এটা বাসায় নিয়ে ফেলবো ডাস্টবিনে, চিন্তা করে। ফলে ও যখন এখন এইটি হলো আসার জায়গা, যে এরকমের যারা গড়ে উঠছে, যেই তরুণরা, এরা যখন পলিসি মেকিং পজিশনে যাবে, তখন হয়তো দেশের একটা পরিবর্তন হবে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়, যে এরা তো দেশে থাকছে না, একটা বড় অংশই তো যারা একটু সচ্ছল, যাদের একটু টাকা পয়সা মোটামুটি আছে, তারা সন্তানকে তো দেশে রাখছে না, নানা কারণেই রাখছে না। ফলে এরা যে দেশে রোল প্লে করবে, একটা চেঞ্জ করবে, তার সম্ভাবনাও বা কোথায়? এই জন্য না আসলে শুধু গুটি কয়েক ভালো স্কুলের ভালো ছাত্র এদেরকে নিয়ে চিন্তা করলে হবে না, আমার হোলিস্টিক চিন্তা করতে হবে, যে আমার একদম প্রান্তিক জনগণকেও আমাকে পুরো সিস্টেমের মধ্যে ইনক্লুড করতে হবে, তাহলে এটা সম্ভব। এটা খুব স্বাভাবিক, এত জনসংখ্যার চাপে আমার দেশ কিন্তু সবাইকে চাকরি দিতেও পারছে না, সুতরাং একটা অংশ বাইরে যাবে। এতটুকু একটা দেশের মধ্যে 17-18 কোটি মানুষ যে থাকে, এবং কোথাও যে খাদ্য অভাব তৈরি হয় না, এটাই তো একটা স্রষ্টার বিরাট আশীর্বাদ, তাই না? এবং কৃষি বিজ্ঞানের অবদান আমরা এই অনুষ্ঠানে আমি একাধিকবার বলেছি যে বাংলাদেশের আমাদের প্রধান নায়ক হচ্ছেন মুক্তিযোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধারা, দ্বিতীয় নায়ক হচ্ছেন কৃষি বিজ্ঞানী এবং কৃষকরা। কারণ আপনার 74 সালে দুর্ভিক্ষ হয়ে গেল 7 কোটি লোকের মধ্যে, এখন তো দুর্ভিক্ষ হয় না 18 কোটি লোকে, তাই না? ফলে একটা বড় অবদান আপনাদের এবং কৃষক। কিন্তু স্যার একটা সমস্যা হলো, আমার এই অনুষ্ঠানেই আমি যেহেতু শেষ পর্যায়ে এটা দিয়ে শেষ করতেই চাই, সপ্তাহ কয়েক আগে একজন কৃষক
ময়মনসিংহ থেকেই, উনি অনলাইনে যুক্ত হলেন একটা অনুষ্ঠানে। তিনি একটা আশঙ্কার কথা বললেন যে 5-10 বছর পরে আপনি গিয়ে কোনো কৃষক পাবেন না, কৃষি শ্রমিক পাবেন না। জি, এটা হচ্ছে। তাই কি? এটা হবে, কারণ এটাও যে একেবারে কৃষি নির্ভর হওয়া সমস্যা না। আপনি এখন আমরা সরকার চিন্তা করছে যে হাই ভ্যালু ক্রপ তারা প্রোডাকশন করবে। তো আমি হাই ভ্যালু ক্রপ প্রোডাকশন করলে দিলে আপনার যে বেসিক নিড, আপনার যে চাল, আলু, এগুলো কে করবে? এগুলো লাগবে না? না, সেগুলো থাকবে, সেগুলো কারণ সেগুলোর জন্য কিন্তু আলাদা ব্যবস্থা আছে। যেমন জাপান যে আপনার চাল প্রোডাকশন করে, সেটা কিন্তু না করলেও পারে না। জাপানে তো ওরা চাল খায় তো অল্প, কিন্তু তারা কিন্তু সাফিসিয়েন্ট, কারণ গভর্নমেন্ট তাকে সাবসিডি দিচ্ছে, কারণ হলো এটা তার ঐতিহ্যের সঙ্গে কিন্তু জড়িত। তার মানে আপনি কি মনে করছেন যে আমাদেরও কিছু প্রোডাক্ট সেটা কিন্তু হারিয়ে যাবে না, সেটা থাকতেই হবে, থাকবে। মানে কৃষকের সংখ্যা যে কমে যাচ্ছে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই? ভয় পাওয়ার কিছু নাই এই অর্থে, কারণ আমাদের এখন নতুন প্রযুক্তি আসছে। তো যখন আমরা হয়তোবা 10 জন কৃষক যে কাজটা করতো সেটা হয়তোবা একজন করবে। এখন আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, কৃষকদের শ্রমের মজুরি খুবই কম বলে হয়তো আগ্রহী হচ্ছে না। ভালো মজুরি পাবে তখন আসলে মানে সাধারণ কৃষিতে এখন আসলে ওইভাবে লাভজনক না এখন পর্যন্ত। তো কৃষকরা যেহেতু তাদের নিজের জমি আছে, নিজের গরু আছে, বা নিজের মেশিন আছে, নিজের জনবল আছে, যার ফলে তারা এটা করে, তারা শ্রমের মূল্য কখনোই কিন্তু হিসাব করে না। তো সুতরাং কিছু মানে লোকজন কৃষি ছেড়ে দিবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও কৃষি কিন্তু তার নিজের গতিতে এগিয়ে যাবে, কারণ যতদিন খাবার থাকবে ততদিন কৃষি থাকবে, কৃষিবিদ থাকবে, মানুষ তার প্রয়োজনীয় কৃষিটা করবে। মানুষ তার প্রয়োজনীয় করবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের শ্রোতা আসবার জন্য। চেষ্টা করলাম আসলে একটু একাডেমিক জায়গা থেকে। ভালো থাকবেন আপনারা দর্শক। আমরা সেটি প্রত্যাশা করি যে বাংলাদেশ ছোট দেশ আয়তনে, কিন্তু অনেক মানুষ, চ্যালেঞ্জ অনেক, কিন্তু বাংলাদেশের সবচেয়ে আশার বা ভরসার জায়গাটা হচ্ছে মানুষ পরিশ্রমী এবং মানুষ আসলে নিজের সমস্যাটা সমাধান করবার মতো পথ খুঁজে নেয়। সেই আশাবাদে ভালো থাকবেন। সবার সংসার সুখের হোক।